অফিসের সময়গুলো খুব ভালোই কাটছিল। এরই মাঝে অফিসের অনেকের সাথেই আমার ঘনিষ্ঠতা বেড়েছে। তার মাঝে অন্যতম হল মমতাজ আন্টি। লাঞ্চের সময় প্রায়ই আমাদের কথা হয়। উনার কথা শুনে বুঝতে পারলাম উনি এখনো বিয়ে করেননি। তার কারণ উনি এখনো কোনো একজনের অপেক্ষায় বসে রয়েছে। এক চিলতে আশা নিয়ে বেঁচে আছে যদি কোনো একদিন ভালোবাসার সেই লোকটার নজর তার ওপর পড়ে, একটু সহানুভূতি দেখায়, সেই সহানুভূতির আশ্রয়ই কাটিয়ে দেবেন সারাটা জীবন। ভাবতেই অবাক লাগে, ভালোবাসা অনুভূতিটা সত্যিই অদ্ভুত। এর এক চিলতে ছোঁয়া যার মনে লাগে তার গোছানো জীবনটা ও অগাছালো হয়ে যায়। আবার কারো অগোছালো জীবন খুব সুন্দরভাবে সেজে ওঠে। ঠোঁটের কোণে এক মুঠো হাসি এসে জমা হল। আচ্ছা, উনি আমায় কতটা ভালোবাসেন জানার খুব ইচ্ছে। মাঝে মাঝে মনের মধ্যে ভয়েরা জেঁকে বসে। উনি আমার জীবনটা গোছানোর বদলে অগোছালো করে দিয়ে যাবেন না তো? যখন কথাগুলো মনে করি তখন বুক ফেটে কান্না বেরিয়ে আসে। ভীষণ ভালোবেসে ফেলেছি যে উনাকে। তবে এই সব কথা ভাবার সময় এখন নয়। উনি আমাকে ওনার কেবিনে ডেকে পাঠিয়েছেন অনেকক্ষণ হল। আমি ভান্নাতেই এতটা বিলীন ছিলাম যে কেবিনে যাওয়ার কথাটা মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি সামনে থাকা ফাইলটা বন্ধ করে উনার কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। সেই মুহূর্তে চোখ পড়ল সামনের দুই মূর্তির দিকে। দুইজনে দুই দিকে তাকিয়ে একে অপরের দিকে হেঁটে আসছে। বুঝতে বাকি রইল না এরপর কি হবে। তাই মুখ ফুটে কিছু বলতে যাব তার আগেই তাদের একে অপরের সাথে ধাক্কা লাগে। মেয়েটার হাতে থাকা সব ফাইল এলোমেলো হয়ে মেঝের ওপর ছড়িয়ে পড়ল। এই পুরো ঘটনায় চিত্রা যতটা না ভয় পেয়েছে তার থেকে বেশি চমকে উঠেছে তার সামনে দাঁড়িয়ে থাকা তাসরিফকে দেখে। যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। চিত্রা তড়িঘড়ি নিজের চমককে নিয়ন্ত্রণে এনে এক হাতে নিজের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে মেঝেতে থাকা ফাইল তুলতে ব্যস্ত হয়ে পড়ল। আগে তো জানতাম তুমি শুধু ঠিকমতো কথাই বলতে পারো না, কিন্তু এখন তো দেখছি ঠিকমতো চলতেও পারো। চোখে এত বড় চশমাটা কি লোক দেখানো পরে রেখেছ? তাসরিফের এমন কথায় চিত্রা হালকা মাথা তুলে তার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে উঠল, সশ্রী স্যার, আর কখনো এরকমটা হবে না। ঠিক করে কাজ করো। বলেই তাসরিফ অন্যদিকে চলে গেল। তার চলে যাওয়ার পরপরই আমি গিয়ে চিত্রার সামনে বসে তাকে ফাইল তুলতে সাহায্য করতে করতে বললাম, তুমি কি কোনোভাবে তাসরিফকে পছন্দ করো? আমার হঠাৎ করা এমন প্রশ্নে চমকে উঠল সে। তার এমন চমকানো দেখে আমিও চমকে উঠে বড় বড় চোখে তার দিকে তাকালাম। চিত্রা এদিক ওদিক একবার চোখ বুলিয়ে আমার কাছে এসে ফিসফিসিয়ে বলে উঠল, কি করছো কি? এই কথাগুলো কেউ এত জোরে বলে নাকি? আমিও তার সাথে তাল মিলিয়ে ফিসফিসিয়ে বলে উঠলাম, আচ্ছা, বলে না বুঝি? না তো। কি বলছি কি তাহলে আমি? এই কথাগুলো যদি একবার তাসরিফ স্যারের কানে যায় না তাহলে নিশ্চিত উনি আমার গর্দান নেবেন। বলেই ছোট বাচ্চার মতো মুখ করে আমার দিকে তাকালো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, এ মা, উনি কেন তোমার গর্দান নিতে যাবেন? আমার এমন কথায় এবার চিত্রা মুখ ফুলিয়ে মেঝেতেই ধপ করে বসে পড়ল। উনাকে প্রথম দেখার পর আমার মন উনার ওপর ক্র্যাশ হয়ে গিয়েছিল, কিন্তু আজ অবধি মুখ ফুটে বলতেও পারলাম না। তুমি জানো উনি কত শয়তান বিচ্ছু টাইপের লোক। বলে কি না আমি ঠিকমতো কথা বলতে পারি না, চলতেও পারি না, আর আমায় দেখতেও নাকি বাংলা সিনেমার খলনায়িকার মতো। আচ্ছা তুমিই বলো, কখনো বাংলা সিনেমায় আমার মতো দেখতে কোনো খলনায়িকা দেখেছ? তুমি বলো দেখছো কখনো?
তাহলে উনি কোনো হিসেবে আমায় খলনায়িকা বলে বলো দেখি। আমি খলনায়িকার মতো দেখতে? বলো আমি খলনায়িকার মতো দেখতে? কথাটা বলতে বলতেই ও আমার দিকে কিছুটা এগিয়ে এলো। আমি ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে চট জলদি না বোধক ইশারা করলাম। তা দেখে ও কাদো কাদো হয়ে আবার নিজ জায়গায় গিয়ে বসল। উনি আমাকে মোটেও পছন্দ করেন না। যাই করি না কেন খুঁটিয়ে খুঁটিয়ে খুদ বের করবে। কখনো কখনো ইচ্ছে হয় কি জানো, ওনার মাথার চুল ধরে ওনাকে কয়েক পাক ঘুরিয়ে দিই। তাতে যদি ওনার কিছু সুবুদ্ধি হয়। ব্যাটা আমার দিকে একটু ভালোবেসে তাকায়ও না। আমি একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম চিত্রার ভালোবাসা গভীরতা কতটা বেশি। বেচারি তো এটা বুঝতেই পারছে না যে তার বিপরীত পাশে দাঁড়িয়ে তার খুদ ধরতে থাকা লোকটার মনেও তার জন্য এক পাহাড় ভালোবাসা জমে রয়েছে। আমি খানিকটা হেসে উঠলাম। তবে এখানে বেশিক্ষণ থাকলে আমার পাগল হতে বেশি সময় লাগবে না। এই মেয়ে মুহূর্তেই তার কথার ছলে আমায় পাগল করে দিতে পারে। আমি আমার হাতে থাকা ফাইলগুলো তার হাতে দিয়ে এমন ভাব করলাম যেন তার কথায় আমি অনেক বেশি ভেঙে পড়েছি। তবে তার ট্রেন আবার চলতে শুরু করার আগেই আমি স্টেশনে নেমে পড়লাম। কোনো মতে তার হাত থেকে রেহাই পেয়ে উনার কেবিনের দিকে যাব, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। নিজেকে সামলে সামনে তাকাতেই ভয় আমার আত্মারাম উধাও। উনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে আছেন। তবে দৃষ্টি শান্ত হলেও বেশ তুখর। আমি একটা বর্ষর ঢোক গিলে ওনার দিকে তাকালাম। উনি আমায় ডেকেছেন প্রায় আধ ঘন্টার মতো হতে চলল। কিন্তু এতক্ষণ যাবৎ আমি আমার মাঝেই মেতেছিলাম। জানি না এর জন্য আমায় কতগুলো কথা শুনতে হবে। নিজেকে ওনার কড়া কড়া কথা শোনার জন্য প্রস্তুত করতে লাগলাম। কিন্তু উনি আমায় অবাক করে দিয়ে কিছু না বলেই নিজের কেবিনে চলে গেলেন। উনার এমন কাজে আমি কিছুটা অবাক হয়েই ওনার পিছু পিছু চললাম। উনি কেবিনে গিয়ে সোজা নিজের সিটে বসে পড়লেন। আমি উনার পিছু পিছু কেবিনে ঢুকতেই আমার মাথার রক্ত টগবগ করতে লাগল। উনার ঠিক সামনের চেয়ারেই মায়া বসে আছে। এই অফিসে এই একমাত্র মেয়ে যাকে আমি মোটেও সহ্য করতে পারি না। কেন জানি না। হয়তো এর সবসময় ওনার পেছনে লেগে থাকাটা আমার পছন্দের নয়, এজন্য। আমি ওর দিকে তাকিয়েই ওর পাশে থাকা চেয়ারে গিয়ে বসে পড়লাম। আমি বসতেই মায়া আমার দিকে তাচ্ছিল্যের নজরে তাকালো। যা দেখে আমি ভেঙচি কেটে সাহিত্যের দিকে তাকালাম। উনি টেবিলের ওপর থেকে একটা ফাইল হাতে নিয়ে তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে ফাইলটা মায়ার দিকে এগিয়ে দিল। আজ থেকে আমাদের নতুন প্রজেক্টের কাজ তুমি হ্যান্ডেল করবে। এখানে কাজের সব ডিটেইলস দেওয়া আছে, বুঝে নাও। ওনার এমন কাজে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। কিন্তু এই প্রজেক্ট তো আমাকে হ্যান্ডওভার করার কথা ছিল, তাই না? উনি আমার কথায় আমার দিকে না তাকিয়ে বসা থেকে ওঠে দুই হাত পকেটে রেখে অন্যদিকে তাকিয়ে বলে উঠলেন, যার টাইম সম্পর্কে কোনো ধারণা নেই তাকে বিশ্বাস করে আমি এই কোম্পানির ক্ষতি করতে চাই না। এটা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই হবে না। ওনার কথাটা যেন আমার বুকের ঠিক বা পাশে গিয়ে বিঁধল। উনি আমার থেকে বেশি ওই মায়াকে বিশ্বাস করেন। কথাটা মনে হতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। চোখের জল অনেক কষ্টে আটকে রেখে কেবিন থেকে বেরোতে যাব, তখনই মায়ার বলা কথা আমার কানে ভেসে এলো। ও, থ্যাংক ইউ সো মাচ সাহিত্য। কথাটা শুনেই আমি চট করে পেছনে ফিরে তাকালাম। মায়া ওনার গলা জড়িয়ে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে ওনার আর মায়ার মাঝখানে ঢুকে চট করে ওনার গলা জড়িয়ে ধরে টুপ করে ওনার গালে একটা চুমু এঁকে দিলাম। এতে উনি বেশ অবাক চোখেই আমার দিকে তাকালেন। তবে আমি ওনার এই অবাক হওয়াটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে মায়ার দিকে তাকালাম।
মায়া হা হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে হালকা তুড়ি বাজিয়ে বলে উঠলাম, মানছি তুমি সাহিত্য স্যারের কলেজ ফ্রেন্ড, তাই বলে তুমি এটা ভুলে যেও না যে যাকে তুমি জড়িয়ে ধরতে যাচ্ছিলে সে আরেকজনের হাজবেন্ড। লজ্জা করা উচিত তোমার। আমার এমন কঠোর গলায় বলা কথাটা মায়ার খুব বেশিই গায়ে লেগেছে। তাই তো সে চোখ মুখ বিকৃতি করে একবার সাহিত্যের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মায়া চলে যেতেই আমি ওনার দিকে তাকালাম। উনি শান্ত নরম চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি সেই দৃষ্টি উপেক্ষা করে নিজেও কেবিন থেকে বেরিয়ে গেলাম। নিজের রাগ এখন আমার চরম সীমায় পৌঁছেছে। উনি কি করে পারলেন এটা করতে? উনি আমার কাজ ওই মায়াকে দিয়ে দিলেন। উনার জন্য এখন মায়া এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। আমি এখন কিছুই নই ওনার জন্য, তাই না? ঠিক আছে, এবার উনিও দেখবেন আমি কি করতে পারি। আমি নিজের কেবিনে এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় তাসরিফকে বললাম ও যেন আমায় তার বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। রাত প্রায় 12টা বাজে। উনি এখনো বাড়ি ফেরেননি। আমি বেলকনিতে দাঁড়িয়ে উনার আসার অপেক্ষা করছি। বুঝতে পারছি না উনি এখনো বাড়ি ফিরছেন না কেন। নাকি আমি অফিসে না থাকায় ওই মায়ার সাথে সময় কাটাতে খুব সুবিধাই হচ্ছে উনার। এজন্যই কি বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে? আমার মনে নানান ধরনের ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এমন সময় উনার গাড়ি বাড়ির ভেতরে ঢুকল। আমি সাথে সাথে দৌড়ে নিজের ঘরে এসে ফোন হাতে নিয়ে বেডের ওপর বসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ এর মধ্যেই উনি ঘরে এলেন। আমি উনাকে দেখেও না দেখার ভান করে বসে রইলাম। আর খুব ভালো করেই বুঝতে পারলাম উনি বিষয়টা লক্ষ্য করছেন। কিন্তু কিছু না বলেই হাতের ব্যাগটা বেডের উপর রেখে ওয়াশরুমে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর উনি ওয়াশরুম থেকে বেরোলেন। আমি এখনো ওভাবেই বসে বসে গেম খেলছি। তার দেখে উনি হাতের ভিজে টাওয়ালটা বেডের ওপর ছুঁড়ে ফেলে আমার দিকে কিছুটা এগিয়ে এলেন। আমাকে না বলে অফিস থেকে চলে এসেছো কেন? ওনার কথা আমার কানে পৌঁছালেও আমি এমন ভাব করলাম যেন আমি কিছু শুনতেই পাইনি। আমার এমন খামখেয়ালি পোনায় হয়তো উনি একটু বেশিই রেগে গেলেন। তাই উনি আবারও দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি। এবার আমি উনার দিকে এমনভাবে তাকালাম যেন আমি উনার কথায় খুব বেশি বিরক্ত বোধ করছি। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আমার ফোনটা একপাশে রেখে বেড থেকে উঠে কোনো কথা না বলে ঘর থেকে বেরোনোর জন্য উনার পাশ কাটাতে গেলেই উনি আমার এক হাত ধরে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিলেন। উনার এমন কাজে কিছুটা চমকে গিয়েই উনার দিকে তাকালাম। উনি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে উঠলেন, আমি তোমায় একটা প্রশ্ন করছি, তার উত্তর দাও। অফিস কি তোমার মামার বাড়ি যখন ইচ্ছে যাবে আর যখন ইচ্ছে আসবে? ওনার কথায় আমি রেগে কিছু একটা বলতে যাব তার আগেই আমার ফোন বেজে উঠল। আমি চোখ বড় বড় করে ফোনের দিকে তাকালাম। সেখানে বড় বড় অক্ষরে তাসরিফ লেখাটা ভেসে আছে। মুহূর্তেই আমার সব রাগ পানি হয়ে গেল। আমি তাসরিফকে ফোন করতে বলেছিলাম। ভেবেছিলাম ওর সাথে কথা বলে আমি উনাকে বোঝাবো নিজের ভালোবাসার মানুষকে যখন কেউ অন্য কারো সাথে ঘনিষ্ঠ হতে দেখে তখন আসলেই তার কতটা কষ্ট হয়। কিন্তু এখন এই মুহূর্তে বিষয়টা আমার জন্য বিপদজনক হয়ে উঠেছে। এখন উনি একটু বেশিই রেগে আছেন। তার থেকেও বড় কথা, আমি এখন উনার হাতে বন্দী। আমি একটা বর্ষর ঢোক গিলে উনার দিকে তাকালাম। উনি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম বউয়ের ফোনে রাত 1টার দিকে কোনো পরপুরুষ ফোন করলে স্বামীর মনের অবস্থা কি হয়। তবে এই মুহূর্তে আমার কি অবস্থা হবে তা ভাবতেই আমার গা শিউরে উঠছে।
আমি কোনোমতে কাঁপতে কাঁপতে উনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ফোনের দিকে এগিয়ে গেলাম। ভাবতেই অবাক লাগছে উনি এত সহজেই আমায় ছেড়ে দিলেন। আমি হাঁটি হাঁটি পা পা করে ফোনের কাছে গিয়ে ফোন রিসিভ করে কথা বলতে বলতে বেলকনির দিকে এগোলাম। অঘটনটা সেখানেই ঘটল। উনি হঠাৎ করেই পেছনে থেকে এসে আমায় টুপ করে কোলে তুলে নিলেন। সাথে সাথে ভয়ে আমি ফোন ছেড়ে উনার গলা জড়িয়ে ধরেই বুঝলাম ভুল করেছি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমার ফোন ভাঙল। নিজের মনেই নিজের কপাল চাপড়াতে লাগলাম। কিন্তু সেদিকে উনার কোনো খেয়ালই নেই। উনি আমায় কোলে নিয়ে সোজা বেডের ওপর শুয়ে আমার ওপর আধশোয়া হয়ে আমার দিকে তাকালেন। আমার হার্টবিটের 12টা বেজে গেল। কি করতে যাচ্ছেন কি উনি কিছুই তো বুঝতে পারছি না। এসব কি করছেন আপনি? ছাড়ুন আমায়। কথাটা বলেই আমি উঠে আসতে চাইলে উনি আমার 2 হাত বেডের সাথে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকালেন। সেটাই যেটা অনেক দিন আগেই আমার করা উচিত ছিল। কথাটা বলে উনি আমার ঠোঁটের দিকে তাকালেন। উনার এমন চাহনিতে আমার বুকের টিপ টিপ শব্দটা দ্বিগুণ বেড়ে গেল। মুহূর্তেই যেন শ্বাসকষ্ট বেড়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম। 2 চোখ খিচে বন্ধ করে নিলাম। আমার বুঝতে বাকি রইল না এরপর কি ঘটতে চলেছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আজ আমি উনাকে নিজের এতটা কাছে পাব। আরে বাবা উঠুন না। আহা, কি হয়েছে কি সেটা তো আগে বলবে। হঠাৎ একরকম অফিসে যাওয়ার জন্য তাড়া দিচ্ছ কেন বলো তো? বলছি তো সেটা সারপ্রাইজ। বলে দিলে সারপ্রাইজ কেমনে থাকবে? কি এমন সারপ্রাইজ যে অফিসে যেতে হবে? উফ, আপনি না খুব বেশি প্রশ্ন করেন। অনেক হয়েছে আর নয়। উঠুন তো এবার আপনি। উঠুন। যান গিয়ে রেডি হয়ে আসুন। যান বলছি। বাবাকে ঠেলে ঠুলে রেডি হতে পাঠালাম। আজ বাবার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। বাবা হয়তো ভাবতেও পারছেন না যে অফিসে তার জন্য কি অপেক্ষা করছে। আমি বসার ঘরে বাবার জন্য অপেক্ষা করছি। এরই মাঝে বাবা একেবারে স্যুট বুট পরে রেডি হয়ে বেরিয়ে এলেন। আরে বাহ, বাবাকে দেখে তো আমি নিজেই ক্রাশ। এবার বুঝতে পারছি ছেলের আসল সৌন্দর্যের রহস্য। বাবা সিঁড়ি বেয়ে নামতেই আমি ওনার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্য। অফিসে এসেই বাবাকে ঠেলে ঠুলে আগে থেকে রেডি করা অফিসের একটা ফাঁকা রুমে পাঠিয়ে দিলাম। রুমে মমতাজ আন্টি রয়েছে। আমি রুমের দরজার ফাঁকা দিয়ে উকি মারলাম। ভেতরে কি হচ্ছে তা তো আমার জানা দরকার। আসলেই বাবা কতটা রোমান্টিক হতে পারে তা দেখতে হবে না আমায়? মন তো খচখচ করছে। পুরো রুম ফুল আর কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে। নিয়াজ আহমেদ রুমের ভেতরে ঢুকে এমন সাজ দেখে প্রথম মুহূর্তে কিছুটা অবাক হলেও রুমে আগে থেকে বসে থাকা মমতাজকে দেখে তার অবাক হওয়াটা কেটে যায়। আরে মমতাজ তুমি? আর এসব কি? আজ কি কোনো দিবস টিপস আছে নাকি? মমতাজ প্রায় অনেকক্ষণ ধরেই মনের মধ্যে নানা ধরনের সংকোচ বোধ নিয়ে রুমের ভেতর বসে আছে। সে বুঝতে পারছিল না চিত্রা তাকে হঠাৎ কেন এভাবে এই ঘরে বসিয়ে রেখে গেছে। কিন্তু যখন নিয়াজকে ভেতরে আসতে দেখল তখন বুঝতে বাকি রইল না এসব কিছু সৃষ্টি কর্মকাণ্ড। মনে মনে মেয়েটার এমন কাজের জন্য ভীষণ হাসি পেলেও কিছুটা অস্বস্তিবোধ ও গ্রাস করেছিল তাকে। নিয়াজের করা প্রশ্নটা তাকে আরও বেশি অস্থিতে ফেলে দেয়। কোনোরকম কাপা কাপা গলায় বলে উঠল, না আসলে দেখ না এসব কিছু সৃষ্টি করেছে। কেমন পাগল মেয়ে একটা। হ্যাঁ তা তো বটেই। আমার বৌমা একটু পাগল ঠিকই কিন্তু তার পাগলামোগুলোর মাঝে তার মাঝে থাকা বাচ্চামোগুলো ফুটে ওঠে।
কিন্তু বুঝতে পারছি আজ হঠাৎ এমন সারপ্রাইজের কারণ কি। আজ কি কোনো বিশেষ দিন? না মানে কারো জন্মদিন টন্মদিন নাকি? আচ্ছা, আজ কি তোমার জন্মদিন? না, না তো। তাহলে? নিয়াজ? বলো। ভালোবাসি তোমায়। বিয়ে করতে চাই। বুকের মধ্যে একটা বড় ধরনের পাথর রেখে কথাটা বলে উঠল মুমতাজ। নিয়াজ ঘরের চারিদিকের সাজ দেখতে দেখতে কথা বলছিল। এমন সময় মমতাজের এরকম একটা কথায় থমকে গিয়ে তার দিকে তাকাল। মুমতাজ দম ধরে দাঁড়িয়ে আছে। নিয়াজ তার দিকে ভ্রু কুঁচকে তাকাল। তুমি এই নিয়ে দ্বিতীয়বার এই কথাটা বললে। আমি জানি। তোমার কি করে মনে হলো যে এবার আমার উত্তর আলাদা হতে পারে? কারণ তখন তোমার জীবনে মোহনা ছিল, কিন্তু এখন আর নেই। মমতাজের এমন কথায় নিয়াজের চোখ মুখ লাল হয়ে এলো। যথাসম্ভব নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কে বলেছে এখন আর আমার জীবনে মোহনা নেই? নিয়াজের এমন কথায় মুমতাজ অবাক চোখে তার দিকে তাকাল। মোহনা আমার জীবনে কালও ছিল, আজও আছে, আগামী কালও থাকবে। হয়তো তার অস্তিত্ব আজ আর এই দুনিয়াতে নেই, কিন্তু সে আমার জীবনে আমার জীবন হয়েই বেঁচে রয়েছে। যতদিন আমি বাঁচব আমার সাথে সাথে সেও বাঁচবে। আর এখন জীবনে আমার ছেলে আর আমার বৌমা ছাড়া আমার জীবনে আর অন্য কারো প্রয়োজন আছে বলে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছ। কথাটা বলে নিয়াজ রুম থেকে বেরিয়ে যেতে চাইলেই মুমতাজ বলে উঠল, আর কতদিন এভাবে বাঁচবে নিয়াজ? তোমার ছেলে তো তোমার দিকে ফিরেও তাকায় না। আর যার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই, তার স্মৃতিতে আর কতদিন নিজেকে এভাবে পোড়াবে? তোমার নিজের কি কোনো চাওয়া পাওয়া নেই? মমতাজের এমন কথা নিয়াজ গর্জন করে উঠল, না, নেই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আর তুমি দ্বিতীয়বার আমার ব্যক্তিগত ব্যাপারে এমন কোনো কথা বলো না যাতে তোমার প্রতি আমার সম্মান, রাগ আর ঘৃণায় পরিণত হয়। কথাটা বলেই নিয়ে সশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আর মুমতাজ সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তুমি আজও আমায় ফিরিয়ে দিলে নিয়াজ। আমি রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম। বাবার এমন রূপ আমি এর আগে কখনোই দেখি না। একটা হাসি খুশি মানুষ মুহূর্তেই কি করে এতটা বদলে যেতে পারে? আমার সাহিত্যের কথা মনে পড়ে গেল। তখনই আমি লক্ষ্য করলাম উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। আমার বুকটা ধক করে উঠল। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম? বাবা আবার নতুন একটা জীবন শুরু করুক, আর সেই জীবনটা খুবই আনন্দময় হোক। এটা ভাবা কি আমার ভুল ছিল? আমার ভাবনার মাঝেই বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। বাবাকে দেখেই আমি ছলছল চোখে তার দিকে তাকালাম। আমাকে দেখে বাবা আমার দিকে এগিয়ে আসতেই আমি বলে উঠলাম, আন্টি কিন্তু আপনাকে সত্যিই খুব ভালোবাসে বাবা। আমার কথায় বাবা আমার মাথায় এক হাত রেখে শান্ত গলায় বলে উঠলেন, যখন তুমি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসবে তখন বুঝতে পারবে আমার এরকম সিদ্ধান্তের কারণ কি। কথাটা বলেই বাবা চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে রইলাম। সাহিত্য বেশ কিছুক্ষণ ধরে বেলকনিতে দাঁড়িয়ে আছেন। উনাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি ধীরে ধীরে উনার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি উনি টের পেয়েছেন, কিন্তু তবু নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, আপনার কি মনে হয় না বাবা সবার সামনে নিজেকে যতটা হাসি খুশি দেখাতে চান উনি ভেতরে ততটাও সুখী নন? আপনার কি মনে হয় না উনার একটা নতুন জীবনের প্রয়োজন, উনার সুখে থাকা প্রয়োজন? আমার কথায় মনে হলো উনার কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হলো না। উনি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছেন।
তা দেখে আমি উনার পাশে গিয়ে দাঁড়ালাম। কি হলো, কিছু বলছেন না যে? আপনার কষ্ট হয় না বাবাকে এভাবে একা থাকতে দেখে? এবার উনি আমার দিকে এক পলক শান্ত দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে চাইলে আমি উনার পথ আটকে ধরে চেঁচিয়ে উঠি, কিছু বলছেন না কেন আপনি? কষ্ট হয় না আপনার বাবার জন্য? আমার কথায় উনি এবার একটু বেশিই রেগে গেলেন। চোখ মুখ লাল করে হঠাৎ করেই আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, নানা কষ্ট হয় না আমার। শুনতে পেয়েছ তুমি? কিন্তু আমার কষ্ট হচ্ছে। আমার এমন কথায় উনি কিছুটা ভরকে গেলেন। আমি অসহায় অসহায় ভাব নিয়ে বলে উঠলাম, আপনি সবসময় আমাকে শুধু কষ্ট দিয়েই কথা বলেন। কেন, একটু ভালোবেসে কথা বললে কি হয়? কথাটা বলতে বলতেই আমি উনার দুই হাত আমার বাহু থেকে সরিয়ে আমার কোমরে জড়িয়ে দিলাম। মুহূর্তেই উনার চোখের দৃষ্টি শান্ত হয়ে গেল। আমি হালকা হেসে দুই হাতে উনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, এবার বলুন। হ্যাঁ। কথাটা এমনভাবে বলে উঠলেন যেন উনি সম্মিলিত হয়ে রয়েছেন। তাই আমি আবার বলে উঠলাম, বলুন, আপনার সত্যিই কষ্ট হয় না? এবার যেন উনার ধ্যান ভাঙল। আমার কোমর থেকে হাত সরিয়ে আমার আবার একই জায়গায় গিয়ে দাঁড়ালেন। না, কষ্ট হয় না আমার। ওনার কথায় আমি কিছুটা রেগে গিয়েই ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। কষ্ট হয় না? কষ্ট হয় না আপনার? তাহলে আমায় কেন বিয়ে করেছিলেন? এজন্যই তো, কারণ আপনার বাবা আমায় পছন্দ করতেন। উনার মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনি একটা অপরিচিত অজানা মেয়েকে বিয়ে করেছিলেন যাকে আপনি ভালো পর্যন্ত বাসেন না। এত সব কিছু কিসের জন্য তাহলে? যদি কষ্ট নাই হয় আপনার? আমার এমন কথায় উনি দম ধরে আমার দিকে তাকালেন। আমি আমার চোখে হাজার প্রশ্ন নিয়ে উনার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরই উনি আমার দিক থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠলেন, মম যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম। মমের মৃত্যুর পর ফ্যামিলির সবাই ডেডকে দ্বিতীয়বার বিয়ের জন্য প্রেসারাইজ করতে থাকে। কিন্তু ডেড আর বিয়ে করবে না বলে ফ্যামিলির সকলকে ছেড়ে আমায় নিয়ে অনেক দূরে চলে আসে। তখন বুঝতে পারিনি আমাদের কেন নিজেদের পরিবারের থেকে দূরে চলে আসতে হলো। ধীরে ধীরে যখন বয়স বাড়তে লাগলো তখন বুঝলাম ভালোবাসা কি। ভালোবাসা একটা যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। প্রতিদিনের ন্যায় হাসি খুশি ডেডকে যখন মধ্যরাতে মোমের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদতে দেখলাম, তখন বুঝতে পারলাম পরিবারের সবাই কেন ডেডকে দ্বিতীয়বার বিয়ের জন্য জোর করছিল। একাকিত্বে থাকা যে বড়ই যন্ত্রণাদায়ক। তখন আমিও মনে প্রাণে চাইতে লাগলাম যেন ডেড আবার নতুন করে জীবন শুরু করে। কিন্তু আমি তার জীবনে থাকতে কখনোই এটা সম্ভব হবে না ভেবে আমি ধীরে ধীরে ডেডের সাথে নিজের দূরত্ব বাড়ালাম। কথায় কথায় কথা কাটাকাটি হতে লাগল। আমাদের মাঝের দূরত্ব বাড়তে লাগল। ভেবেছিলাম আমার উপর অতিষ্ঠ হয়ে হলেও ডেড আবার নিজের জীবনের কথা ভাবতে শুরু করবে। কিন্তু এমনটা হয়নি। উনি একা বাঁচতে শিখে গেলেন। এখন তো আমি উনার থেকে এতটাই দূরে চলে এসেছি যে উনার কাছে যাওয়ার আর কোনো সুযোগই আমার নেই। উনার চোখে চোখ মেলানোর সাহসটাও নেই। আমি উনার কথা শুনে অবাক চোখে উনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আপনি কি জানেন আপনি যেমন আপনার ভাবনাগুলোও ঠিক তেমনই। আমার কথায় উনি আমার দিকে ফিরে তাকালেন। একবার ভাবুন, যেই লোকটা চাইলেই নিজের জীবন নতুন করে শুরু করতে পারতেন সে শুধুমাত্র আপনাকে নিয়ে বাঁচতে চেয়েছে। তার জীবনে অন্য কারো নয় আপনার প্রয়োজন। আর বাবার কাছে যেতে হলে কোনো সাহসের প্রয়োজন হয় না। শুধু ছোট্টবেলার মতো বাবার পায়ে পা মিলিয়ে চলতে হয়। উনি আমার দিকে এক মুঠো আশাভরা চোখে তাকিয়ে রইলেন।
আমি ধীরে ধীরে উনার কাছে গিয়ে উনাকে মৃদু জড়িয়ে ধরে বলে উঠলাম, বাবাকে একমাত্র আপনিই নতুন জীবন দিতে পারেন। দয়া করে পিছিয়ে আসবেন না। আজ শুক্রবার। বাবা মাত্রই গোসল সেরে সাদা পাঞ্জাবি সাদা টুপি মাথায় দিয়ে নামাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসলেন। বাড়ি থেকে মসজিদ অনেকটা দূরে হওয়ায় উনাকে গাড়ি করেই মসজিদ অবধি যেতে হয়। কিন্তু আজ উনার এই যাত্রা কিছুটা ভিন্ন হতে চলেছে। উনি গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতে যেতেই ওনার পাশের দরজা খুলে সাহিত্য গিয়ে উনার পাশে বসে পড়লেন। উনি সাহিত্যকে এভাবে দেখে কিছুক্ষণ এর জন্য থমকে গেলেন। তারপর চট করেই গাড়ির জানালা ভেদ করে উনরে বেলকনির দিকে তাকালেন। আমি বেলকনিতে মৃদু হেসে দাঁড়িয়ে রয়েছি। আজ সত্যি বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তির অনুভব হতে লাগল। বাবা মৃদু হেসে আমার দিক থেকে নজর সরিয়ে গাড়ি স্টার্ট করতে লাগলেন। আমি জানি এখন উনার বুকের ভেতরে কতটা তোলপাড় চলছে। উনারা যেতেই আমি লাঞ্চের সবকিছু টেবিলে সাজিয়ে রেখে আমি নিজেও নামাজ আদায় করে নিলাম। এরই মাঝে উনারা চলে এসেছেন। আমি নামাজ শেষ করে বসার ঘরে এসে দেখি দুই বাবা ছেলে একই সাথে টেবিলে বসে খেতে শুরু করে দিয়েছে। বাবা এটা ওটা ওর পাতে তুলে দিচ্ছেন, আর উনি খুব ভালোভাবেই তা অনুভব করছেন। আজ বাবাকে দেখে মনে হচ্ছে প্রকৃত সুখী মানুষ। আজ আমাদের কোম্পানির 25 বছরের পূর্তিতে অফিসে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। পুরো অফিস ডেকোরেট করা হয়েছে। অফিসের স্টাফরা সবাই নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই গেস্টরাও সবাই আসতে শুরু করে দিয়েছে। কিন্তু এত সবকিছুর মাঝেও আমার চোখ শুধু একজনকেই খুঁজছে। আমি রেডি হয়ে আসার পর একবারের উনাকে দেখতে পাইনি। গেল কোথায় লোকটা? আমি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক উনাকে খুঁজছি। এমন সময় আমার নজর গেল অফিসের অন্য পাশে। ওখানে দাঁড়িয়ে উনি গেস্টদের সাথে কথা বলছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে উনি কথা তো বলছেন অন্য কারো সাথে, কিন্তু দৃষ্টি আমার দিকে রয়েছে। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি না উনার এই চাহনি আমাকে এলোমেলো করে দেয়। আমি উনার দিকে থেকে চোখ সরিয়ে নিলাম। তবে যাই হোক, উনাকে আজ সত্যিই অনেক বেশি সুন্দর লাগছে। চোখ সরানোই দায় হয়ে পড়েছে। আমি আবার আর চোখে ওনার দিকে তাকালাম। এ কি সৃষ্টি! তুমি আজও সেই শাড়ি পরেই চলে এসেছ। হঠাৎ করে কথাটা কানে আসতেই আমি পেছনে ফিরে তাকালাম। মায়া দাঁড়িয়ে আছে, একটা ব্ল্যাক হাঁটু বের করা ওয়েস্টার্ন ড্রেস পরে। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই ও আবার বলে উঠল, ইউ নো না, সাহিত্য আধুনিক যুগের ছেলে। এসব শাড়ি টাড়ি ওর মোটেও পছন্দ নয়। তোমার উচিত ছিল ওর বউ হিসেবে ওর মন রেখে সাজার, তাই না? কথাটা বলেই মায়া তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে আমার পাশ কাটিয়ে উনার কাছে চলে গেল। আর লক্ষ্য করলাম উনিও বেশ তৃপ্তি নিয়ে মায়ার সাথে কথা বলছেন। উনার রাগ চরম পর্যায়ে পৌঁছাল। শাড়ি যদি পছন্দই না হয় তো সেটা আগে বললেও তো পারত। তাহলে আর এত কষ্ট করে উনার জন্য শাড়ি পরতে হতো না আমায়। আমি ছলছল চোখে আবার উনার দিকে তাকালাম। ছোট ছোট কাপড় পরা মেয়েদের খুব পছন্দ উনার, তাই না? তাহলে উনার বউ হয়ে আমি বা কি করে উনার পছন্দের বাইরে যেতে পারি? আমি আমার শাড়ি ছড়ানো আঁচল গুটিয়ে নিলাম। বিষয়টা আমার জন্য অস্বস্তিদায়ক হলেও উনার জন্য হয়তো স্বস্তিদায়ক। আমি ওভাবেই চিত্রার কাছে গিয়ে ওর সাথে কথা বলা শুরু করলাম। আর বারবার উনার দিকে তাকাতে লাগলাম। উনি গেস্টদের সাথে কথার ভাঁজে আমার দিকে তাকাতেই এবার উনার চোখ মুখ পাল্টে গেল। মনে হলো খানিকটা রেগে গেছেন। ভ্রু ভাঁজ হয়ে এসেছে।
আমি ওনার দিকে লক্ষ্য করতেই উনি গেস্টদের ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। উনাকে এভাবে আসতে দেখে আমি কিছুটা ভড়কে গেলাম। এখনই কিছুতেই উনার হাতে ধরা পড়া চলবে না। তাই আমি চটজলদি চিত্রার কাছ থেকে সরে অন্য জায়গায় এসে দাঁড়ালাম। বলতে গেলে এরকম পালিয়ে বেড়াতে লাগলাম। এরই মাঝে হট স্টেজে কারো অ্যানাউন্সমেন্ট শুনে থমকে গেলাম। স্টেজে তাসরিফ মাইক নিয়ে দাঁড়িয়ে প্রথমেই নিজের গলা পরিষ্কার করে নিল। তারপর কিছুটা সংকোচ বোধ নিয়েই বলে উঠল, আমি আজ আপনাদের সবার সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করতে চাই। যদি স্যার আমায় অনুমতি দেন তো। কথাটা শেষ হতেই স্টেজ থেকে দূরে থাকা সাহিত্যের ওপর লাইটের আলো এসে পড়ল। উনি সময় নষ্ট করে বলে উঠলেন, কন্টিনিউ। কথাটা বলেই উনি আবার এদিক ওদিক তাকাতে লাগলেন। আমি জানি উনি আমাকেই খুঁজছেন, কিন্তু আমি অন্য পাশে স্টেজের সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে আমি তাসরিফের কথায় বেশি মনোযোগ দিলাম। তাসরিফ পেছনের মাথা চুলকোতে চুলকোতে বলে উঠল, বুঝতে পারছি না কথাটা কি করে শুরু করব। কারণ এতদিন যাবৎ আমি শুধু ওর ভুল দিকটাই ওর সামনে তুলে ধরেছি, যদিও ওর ওই ভুলটাই আমার জীবনে সবচেয়ে আকর্ষণীয় এক মুহূর্ত বলে মনে হতো। জানি না আমার এই কথাটা বলার পর ওর মুখের অবস্থা কি হবে, তবে আমি জানতে চাই। কথাটা বলেই তাসরিফ হালকা দম নিল। এরই মাঝে আমাদের অফিসের সবাই তাকে চিয়ার আপ করতে লাগল। সবার মুখেই হাসির ঢেউ খেলে যাচ্ছে। তাসরিফ একটু দম নিয়ে আবার বলে উঠল, চিত্রা, আই লাভ ইউ। কিছুক্ষণ এর জন্য সবকিছু থমকে ছিল, কিন্তু পরক্ষণেই সবার করতালিতে পুরো অফিস ভরে উঠল। কিন্তু অবাক করার কথা হচ্ছে, চিত্রাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই এদিক ওদিক খোঁজার পর ও কোথাও খুঁজে পেল না। এমন সময় হঠাৎ করেই অফিসের এক কোণে লাইটের আলো জ্বলে উঠল। চিত্রা অফিসের এক কোণে হুটু মুড়ে বসে কাঁদছে। লাইটের আলো পড়ায় সে চোখ তুলে সবার দিকে তাকাল। চিত্রাকে এভাবে কাঁদতে দেখে তাসরিফ স্টেজ থেকে নেমে এসে চিত্রার থেকে কিছুটা দূরত্বে এসে দাঁড়াল। ততক্ষণে অশ্রু জড়িত চোখে চিত্রাও উঠে দাঁড়িয়েছে। তাসরিফ প্রশ্নবোধক চোখ নিয়ে তার দিকে তাকালে চিত্রা কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম আপনি অন্য কাউকে প্রপোজ করতে যাচ্ছেন। চিত্রার এমন কথায় হঠাৎই ফিক করে হেসে উঠল তাসরিফ। অফিসের 25তম বছরের উদযাপনে সবার সাথে কেক কাটা হল। এই কেক কাটার ভিড়ের মাঝেই হঠাৎ করে কেউ একজন আমার কোমর বাজেভাবে স্পর্শ করে চলে গেল। আমি চট করে এদিক ওদিক তাকিয়ে সন্দেহজনক কাউকে না পেয়েই আমি ওখান থেকে সরে পড়লাম। কেক কাটার অনুষ্ঠান শেষ হতেই সবাই কাপল ডান্সে মেতে উঠল। কিন্তু আমি খুঁজছি উনাকে। উনি কোথায় গেলেন? আমি প্রায় অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে গেল অফিসের এক জনশূন্য স্থানে উনি নিজের সর্বশক্তি দিয়ে কাউকে একটা মেরাই চলেছেন। এরকম একটা ঘটনা গান বাজনার কারণে কেউ টেরও পায়নি। আমি দৌড়ে তাদের কাছে গেলাম। লোকটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। কি করছেন কি? আপনি উনাকে এভাবে মারছেন কেন? মরে যাবেন তো উনি। ছাড়ুন উনাকে, ছাড়ুন বলছি। আমি উনাকে আটকাতে গেলাম, কিন্তু উল্টো ফ্যাসাদে আমিই পড়ে গেলাম। উনি ওই লোকটাকে ছেড়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই উনি ওই লোকটার উপর থেকে উঠে এসে আমার এক হাত শক্ত করে ধরে আমায় টানতে টানতে অফিসের বাইরে নিয়ে এসে গাড়িতে একরকমভাবে ছুড়ে দিলেন। আমি কোনোরকম গাড়ির সিটে বসতেই উনি ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলেন। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে।
জানি না উনার এই রাগের পরিমাণ কত বড় হয়ে আমার ওপর এসে পড়বে। আমি মনে মনে হাজারবার আল্লাহকে ডাকতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে এলাম। উনি কিছু না বলে গাড়ি থেকে নেমে আমার দিকে এসে দরজা খুলে সোজা আমায় ঘাড়ে তুলে নিলেন। উনার এমন কাজে আমি সপ্তম আকাশে। বাড়িতে বাবা আছে আর উনি আমায় এই অবস্থায় বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছেন। আমি পা ছোড়াছুড়ি করতে লাগলাম। আপনি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন এসব আপনি? ছাড়ুন আমায়। বাবা ভেতরে আছে, প্লিজ ছাড়ুন আমায়। কিন্তু আমার এত ছোড়াছুড়ি করেও কোনো লাভ হল না। উনি আমায় নিয়ে সোজা ঘরে চলে এলেন। ভাগ্যিস বাইরে বাবা ছিল না। আমাকে ঘরে এনেই সোজা বেডে ছুঁড়ে দিলেন। মুহূর্তের মধ্যেই আমার চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম। নিজেকে সামলে যখন সামনে তাকালাম দেখি উনি দরজা বন্ধ করে শার্ট খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয়ে মৃতপ্রায়। উনাকে আজ হিংস্র হিংস্র লাগছে আমার। আমি পিছিয়ে গেলাম। আপনার কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? প্লিজ এভাবে এগোবেন না, আমার ভয় করছে। বলেই আমি কেঁদে দিলাম। কিন্তু আমার কান্না উনার ব্যবহারের কোনো পরিবর্তন ঘটল না। উনি নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বেডের ওপর এক পা রেখে এক হাতে আমার পা টেনে আমাকে নিজের কাছে টেনে নিয়ে গেলেন। আমি উঠে সরে আসতে যাব তখনই উনি আমার শাড়ির আঁচল টেনে ফেলে দিলেন। এবার আমি কোনো উপায় না পেয়ে আচমকা উনাকেই নিজের আত্মরক্ষার জন্য জড়িয়ে ধরলাম। বলা হয় ভয় যেখানে, ভয়ের নিষ্পত্তি ও সেখানেই। আমি উনাকে জড়িয়ে ধরেই আমি জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আমার এমন হঠাৎ জড়িয়ে ধরায় উনিও কিছুক্ষণের জন্য থমকে গেলেন। তারপর ধীরে ধীরে আমার কানে নিজের মুখ নিয়ে এসে জোরালো কণ্ঠে বলে উঠলেন, এরকম স্পর্শ তোমার খুব পছন্দের, তাই না? এজন্যই তো ওভাবে নিজের শরীর খোলামেলা রেখে দিয়েছিলে যাতে এরকম স্পর্শ পেতে পারো। ওনার কথায় আমি থমেরে গেলাম, কি বলছেন উনি? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আমি ছাড়া অন্য কেউ স্পর্শ তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস করলেও আমি তার চোখ উপড়ে ফেলব। কথাটা বলেই উনি আমাকে বেডে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালেন। আমি ধীরে ধীরে উঠে বসে শাড়ির আঁচল ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালাম। কেন? আমাকে অন্য কেউ স্পর্শ করলে আপনার কি? আপনি তো আমায় ভালোবাসেন না। বাবার পছন্দে আমায় বিয়ে করে এনেছেন আপনি, এই যা। তাহলে আমায় কে স্পর্শ করল না করল তাতে? আমার কথা শেষ হওয়ার আগেই উনি আমার দিকে ফিরে আমার দুই বাহু চেপে ধরে বলে উঠলেন, সহ্য হয় না আমার তোমার দিকে কেউ বাজে নজরে তাকালে। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেডের পছন্দে বিয়ে করে এসেছিলাম। কিন্তু এখন তুমি আমার প্রয়োজন হয়ে উঠেছ। তোমাকে আমার প্রয়োজন। আমার ভালো থাকার জন্য তোমাকে আমার প্রয়োজন। কথাটা বলেই উনি আমায় খুব শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরলেন। আমি চাই না তোমার ক্ষতি হোক। আমি খুব বেশি রেগে গিয়েছিলাম অফিসে তোমাকে ওভাবে দেখে। সরি। আমার এক ফোঁটা জল উনার বুকে গড়িয়ে পড়ল। বুকের ভেতর শীতল বাতাস বয়ে গেল। আমি পেছনে থেকে উনাকে জড়িয়ে ধরে উনার খালি বুকে মাথা রেখে উনার হৃদস্পন্দন গুনছি। আজ থেকে স্পন্দনগুলো গোনার অধিকার শুধুই আমার। বাবা ঠিকই বলেছিলেন, যখন সত্যিই কাউকে ভালোবাসব তখন বুঝব উনি কেন মায়ের জায়গায় অন্য কাউকে বসাননি। কারণ ভালোবাসার মানুষটার জায়গায় অন্য কাউকে বসানো সুখের থেকে অনেক বেশি কষ্টদায়ক। আমি একটু নড়তেই উনি আরও গভীরভাবে আমায় জড়িয়ে ধরলেন। উনার এমন কাজে আমি ফিক করে হেসে দিলাম। সমাপ্ত।